আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবাই? সবাই কেমন আছেন? আশা করতেছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। এই জায়গায় আবার কি হয়েছে? পুলিশ দাঁড়ায় আছে, যাওয়ার দরকার একটু রং সাইড দিয়ে। এই অবস্থায় যদি আবার পুলিশ দাঁড়ায় থাকে, একটা ঝামেলা না? কি একটা ঝামেলার ভিতরে না আছি ভাই। যাই, ঘুরায় চলে যাই। অ্যাক্সিডেন্ট হয়েছে একটা। এখন রং গেতে গেলে একটা সমস্যায় পড়তেও পারি, কারণ এদিকে একটা বোধহয় অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্টের জন্য সব গাড়িগুলো এখানে দাঁড়ায় আছে, ভিড় জমা আছে। ভি অ্যাঙ্গেল কীরকম আসতেছে বুঝতেছি না। আমি আসলে ক্যামেরা ওরকমভাবে ঠিক করে বেরোই নি। হয়তো বা ক্যামেরাটা আর একটু নিচে দেওয়া লাগবে। এখন চলে বোধ হয়। যাই হোক, যাবো একটু ঢাকার দিকে। মূলত ফ্রেন্ড সার্কেলগুলো অনেক দিন হয়ে গেছে, ওরা সবাই বলতেছে বন্ধু আসিস না আসিস না। তো সবার সাথে ইনশাল্লাহ আজকে দেখা করব টুকটাক একটু একটু করে। দেরি করে ফেলছি। এটা আমি যদি 3টার দিকে বেরোইতাম বাসা থেকে আমার জন্য বেটার হইতো, কিন্তু আমি 3টার দিকে না বেরোর কারণে এটা একটু ভুল হয়ে গেছে। তো 3টার দিকে যদি বেরোইতাম, দেখা গেছে আমার যাইতে যাইতে 5টা বাজতো, তারপরে বেটার হইতো, জিনিসটা ভালো হইতো। এখন অলরেডি 5টা 44 বেজে গেছে। আমি 4:30টার দিকে উঠছিলাম, কিছু কারণের কারণে ওই সময় বেরোইতে পারি নাই। আর রেডি হইতে হইতে একটু টাইম লেগে গেছে। আর এইটা আমার ছিল 3.5 বছর আগে, আমি এই উইন্ডশেডটা ইউজ করতাম। তো এইটা পাইতেছিলাম না। তারপর আমার ছোটো ভাই বলে যে তুই ওয়ার্ডরোবের ড্রয়ার রেখে গেছিল, ওইটা ওই জায়গায় আছে দেখ। তো ওয়ার্ডরোবের ড্রয়ার থেকে ওইটা খুঁজে বের করলাম। আমি বুঝতেছি না আসলে আমার এই ঠিক আছে, আমার এই ক্যামেরার মানে এই গ্লাসগুলো, এই বাইকের এক্সট্রিমের এই একটা জিনিস আমি খারাপ দেখলাম, ভাল লাগে না। যেটা হলো ওদের এই গ্লাসগুলো কিন্তু ফোল্ডেবল না, মানে ফোল্ড করতে পারবেন না আপনি। ফিক্সড এক জায়গায় বসে যেভাবে টাইপ দিবেন ওইটা নড়াচড়া করতে পারবেন না। তো যার কারণে আমি দেখতেও পারতেছি না গ্লাসটা ঘুরে, যে আমার সামনের যে ক্যামেরার ডিসপ্লে থাকে ওইটাতে চেক করতে পারতেছি না যে ভিউ অ্যাঙ্গেলগুলো কীরকম আসতেছে। এখন দেখা যায় এরকম হয়ে যায় যে এত কষ্ট করে একটা ভিডিও বানানোর পরে পরে দেখা যাবে যে ভিডিওটা সুন্দর হয় নাই বা ভিউ অ্যাঙ্গেল সুন্দর আসতেছে না। ওইটা একটা খুব প্যারাদায়ক বা ঝামেলাদায়ক বিষয় হয়ে দাঁড়ায়। এই দেখো কিভাবে চালায় ওনারা, কোনো ইন্ডিকেট নাই, কিচ্ছু নাই, যেমনে যার মন চাইতেছে চলে যাইতেছে। আমার হয়তো বা ঢাকায় যেতে আমি যাবো একটু হাজারীবাগে, যেটা ছোট থেকে বড় হয়েছি যে এলাকায়, সেই এলাকায় যাব। ফ্রেন্ডদের সাথে সবার সাথে একসাথে দেখা করব। তো সবাই এখন খুব বিজি, দেখা যায় রাত্রের বেলায় সবাই ফ্রি হয়। তো দিনের বেলায় যে আমার কোনো লাভ হইতো না, কারণ দিনের বেলা ওরা একজনও ফ্রি থাকে না। কেউ কাজে ব্যস্ত, কেউ পড়াশোনায় ব্যস্ত থাকে, সারাদিন বিজি থাকে। দেখা গেছে সন্ধ্যার পরে রাত্রের দিকে 8টা 9টার দিকে সবাই সবার জায়গায় গন্তব্য, মানে কাজের গন্তব্য থেকে বাসার দিকে রওনা হয়। এই সময় একটা সবাই মানে আমি যা বুঝলাম ওদের কথায়, যে একটা জায়গায় ওরা সবাই মিট হয়, ওই জায়গায় কথা বলে, কিছুক্ষণ আড্ডা দেয়, তারপর আবার বাসায়। তো জীবনটা এরকমই হয়ে গেছে। একটা স্কুল লাইফে যে জীবনটা আমরা কাটাইছি ওই জীবনটা এখন আর পাবো না। ওই সময় আমরা মানে সারাদিন ঘোরাফেরা, বন্ধু বান্ধব, ভাই কই আসোস রে, ফোন দে, কই আসোস, নিচে আয়। নিচে যেতাম, এই ঘুরতে যেতাম, দৌড়াদৌড়ি, চিল্লাচিল্লি। আমার মনে হয় না ক্লাস 9-10-এ আমরা বৃহস্পতিবার দিন ক্লাস করছি। বৃহস্পতিবার দিন ছিল আমাদের জন্য একটা ঘোরার দিন। এর জন্য লাস্টের দিক দিয়ে এটা আমরা অনেক প্যারা মানে ঝামেলা পণ লাগছে। বৃহস্পতিবার দিন হইলেই ক্লাস 9-এর ছেলেমেয়েরা একটাও থাকতো না, যে যার মতো চলে যেত। আমরা যেতাম, এই বর্ষাকালের দিন ছিল তো, ওই বুড়িগঙ্গাটা পাশে ছিল, আমাদের বাসার পাশেই। তো হাজারীবাগ থেকে তো বুড়িগঙ্গা কতটুকু দূর, এটা আপনারা যারা হাজারীবাগের আশপাশে জাউচর, কামরাঙ্গীরচর বা মোহাম্মদপুর যারাই আছেন তারা বুঝতে পারবেন। তো এর জন্য সবাই বুড়িগঙ্গা নদীতে যে নাচানাচি, ফালাফালি, এই গুসুল মুসুল করতাম। মানে বৃহস্পতিবার দিন কেউ ক্লাস করতাম না, এই একটা ছিল আমাদের ব্যাড হ্যাবিট। যাই হোক, স্কুল জীবনের মতো জীবন হয়তো বা কখনো ফিরে পাবো না। এর জন্য আমি আমার ছোটো ভাইকে সবসময় বলি যে লাইফে যাই করো ভাইয়া, এনজয় করো। এরকমভাবে জীবনটা কাটাই দিও না যে জীবনে হয়তো এক সময় তুমি টাকা কামাবা, পরিশ্রম করবা, সব কিছুই পাবা, কিন্তু এই জীবনটা আর কোনোদিন ফিরে পাবা না, এই পিছনের দিকটা আর যাইতে পারবা না। আমি অনেক এনজয় করছি আমার লাইফে। আমি চাই আমার ছোট ভাইটাও, আমার যেহেতু আমরা 2 ভাই, আমার ছোট আরেকটা ভাই আছে, আমি চাই ওর লাইফটা ওই খুব এনজয় করুক, ঘোরাফেরার মধ্যে দিয়ে কাটুক। আমি চাইতেছি না ওর এই বয়সে মানে মাথার ভিতরে কোনো টেনশন বা প্যারাদায়ক জিনিস ঢুকাইতে। আর্থিকভাবে সমস্যা এইগুলা ওর মাথার ভিতরে, এইগুলো আমি ওর মাথায় দিতে চাইতেছি না। আমার কথা হলো যে ওই একটা সুন্দর লাইফ লিড করুক, দেন ইনশাল্লাহ ওইও একদিন বড় হবে। আমার ছোট ভাই মাত্র এসএসসি দিছে, ওইও একদিন বড় হবে, ওরও এক সময় সব কিছুই হবে। মানুষ সময়ের সাথে সাথে পরিবর্তনশীল, তারা সবাই পরিবর্তন হয়ে যায়। আমরা ভয় পাই যে হয়তো বা ওই ভালো হবে না, এটা সেটা, এরকম না। আসলে যাকে যার মতো বাঁচতে দিবেন, দেখবেন আপনিও শান্তিতে থাকবেন,
যাকে বাঁচতে দিলেন সেও অনেক ভালো থাকবে, কিন্তু কারোর উপরে প্রেশার ক্রিয়েট করে আপনি কোনো কিছু কোনোদিন আগাইতে পারবেন না। তাই আমি আমার ছোট ভাইকে সবসময় বলি, ভাইয়া এনজয় করো লাইফে, কারণ একটা সময় আসবে তুমি টাকা পয়সা কোনো কিছুই কামাইনো মানে কম থাকবে না, তোমার কমতি থাকবে না এক সময়, কিন্তু বিশ্বাস করো যে এই ফ্রেন্ড সার্কেলগুলো তোমার জীবনে আর থাকবে না। আমরাই অনেক আফসোস করি এখন, এক একজন এক এক দিকে। এই যে দেখেন ফ্রেন্ড সার্কেলের ভিতরে অনেকজন, আমার এক বন্ধু আছে ওই গেছে ইটালিতে, হ্যাঁ, কেউ আছে পড়াশোনার জন্য অন্য দেশে আছে, কেউ কাজের জন্য অন্য দেশে গেছে, এরকম সৌদি আরব, কাতার, অনেক চেঞ্জ হয়ে গেছে, সবাই সবার মতো আলাদা হয়ে গেছে। তারপরে বাংলাদেশে কিছু আছে, ওরা দেখা যায় কাজের উদ্দেশ্যে ঘুরতেছে, মানে কোনো একটা কাজ পাইলেই করবে, এরকম একটা অবস্থা। কারণ এই সময় আমরা যেই সময়টা দাঁড়ায় আছি, এই সময়টা লাইফের অনেক কঠিন একটা বাস্তবতা। কেননা দেখেন এই সময়টাতে আমাদের হয় কি, এমন একটা বয়স আমরা পার করি, এই যে আমরা যে বয়সে আছি, ধরেন 20-এর পর থেকে, 22-এর পর থেকে 20, 22, 24, 26, 28 বলতে পারেন, এরকম সময়টা হয় কি যে একটা, তখন একটা ছেলের দাঁড়ানোর সময়। তো তখন যদি আপনি ভাঙ্গে পড়েন বা ফ্যামিলিগত সাপোর্ট না পান, যে আপনারা ভাঙ্গে ফেলতেছে, অনেক ফ্যামিলি আছে, আমি দেখছি অনেক ফ্যামিলি আছে, একটা ছেলে কিছু করতে চাইতেছে, আগাইতে চাইতেছে, কিন্তু অনেক ফ্যামিলি আছে তারা আগাইতে দিতেছে না। আলহামদুলিল্লাহ এরকম আমার ফ্যামিলি না, আমি ভাই যেইভাবে চাই সেইভাবেই হয়। আমি আমার তাদের মানে তারা আমার প্রতি একটা আস্থা থাকে সবসময়, যে ওই যাই করবে খারাপ কোনো ডিসিশনে যাবে না। আর এই সময় এই বয়সটাতে মানুষ খারাপ কোনো ডিসিশনে সহজে যায়ও না, তারা যেটাই থাকে একটা সাকসেসের পিছনে ঘুরতে থাকে। তো আমি এর জন্যই অনেক গর্ব করি যে এরকম একটা ফ্যামিলিতে আমি লিভ করি। যাই হোক, যেটা বলতেছিলাম, তো মানে অনেক আবেগ হয়ে গেছিলাম বলতে বলতে, যে সুন্দর একটা জীবন আমরা পার করে আসছি, স্কুল জীবন। স্কুল জীবনটা আর কোনোদিন ফিরে আসে না, একটা গান আছে বোধহয় এরকম, স্কুল জীবনটা কেন হায়রে শেষ হয়ে যায়, স্কুল জীবনের মতো পাওয়ার কিছু না, এরকম একটা আছে। আর স্কুল লাইফের যেই স্যারগুলা থাকে তাদেরকে খুব মিস করি। হয়তো বা আমার ভিডিওটা আমার কিছু স্যার দেখবে, আমি জানি আমার অনেক স্যার আছে যারা আমার ভিডিও দেখে, হ্যাঁ, ইভেন তারা আমাকে অনেক মিস করে, আমিও তাদেরকে খুব মিস করি। কারণ আমার মনে হয় যে আমি কোনো দিন কোনো স্যারের সাথে বিয়াদবি করি নেই। আর আমরা ফ্রেন্ড সার্কেলটা এরকম ছিল, বেশিরভাগই ফ্রেন্ড এরকম না। মানে এখন বর্তমানের ছেলে পেলে দেখবেন একটা স্যারের সাথে কিরকম খারাপ আচরণ করে, হ্যাঁ, মারতে গেলে বেড ধরে ফেলে, এরকম লাঠি ধরে। কিন্তু আমরা কোনোদিন এরকম কোনোদিন স্যারের সাথে বিহেভিয়ার করি নাই। ভিডিও হয়তো আমার স্যাররাও দেখবে, তো ওই উদ্দেশ্যে স্যারদের বললাম, স্যার আপনাদেরকে অনেক মিস করি আমি। আপনারা হয়তো বা আমার কারো কারোর সাথে কথা হয়, কিছু কিছু স্যারের সাথে আমার কথা হয়, খুব খুব কাছের একজন মানুষ, আরেকজন মারা গেছে, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক। সে যেদিন মারা যায় তার আগের দিন, হ্যাঁ ঠিক আমি যদি ভুল না করি, আগের দিন তার সাথে আমার কথা হয়েছিল। সে আমার বলছিল যে বাবা আমার শরীরের কন্ডিশন বেশি ভালো না, আমার জন্য দোয়া করিস। শুধু স্যার, স্যার যে মানে একটা আবেগের জায়গা, এটা এখন বুঝি, স্যার একটা আবেগের জায়গা, এরকম আমি বুঝি। তারপরে স্যার একটা দায়িত্বশীল, মানে যেরকম বাবা মা থাকে, বাবা মার পরের একটা স্থান তারা। আগে বুঝিনি এই জিনিসটা, কিন্তু আমি সবসময় একটা বুঝতাম। বিশেষ করে আমার একটা স্যার আছে, আমি তার কাছে সবসময় যে কোনো বিষয় নিয়ে তার কাছে পরামর্শ করতাম, আলউদ্দিন স্যার। তো ওনার কাছে আমি সব কিছুই মানে ভালো মন্দ নিয়ে আমার সব কিছুই বোঝানোর ট্রাই করতো। আমি যেটা না বুঝতাম মানে বা বুঝতে চাইতাম না, সব কিছুর দিক দিয়ে আমার সে হেল্প করতো। এই সাভারের এতটুকু রাস্তাটা বেশ ভালো একটা জ্যাম থাকে। এই যে ধরেন রেডিও কলোনি থেকে শুরু করে একবারে গ্যান্দা পর্যন্ত একটা ভালো বেশ জ্যাম থাকে, মানে টুকটাক একটু পরপর স্ট্যান্ড। তো ঢাকার ভিতরে যেটা হয়, অল্প একটু পার হইলে আরেকটা এলাকা চলে আসে, তো একটু পরপর স্ট্যান্ড থাকার কারণে দেখা গেছে একটু জ্যাম লাগে। তো এগুলো আমাদের এখানে লোকাল বাস। হয়তো বা আমার ভিডিওটা যারা ইউএ থেকে দেখবেন তারা বুঝতে পারবেন। আমাদের ইউএতে আমার অনেক ফ্রেন্ড সার্কেল আছে যারা অ্যারাবিক, তারপরে বাইরের অন্য কোনো কান্ট্রির, যেরকম ধরেন আপনার ইন্দোনেশিয়া, তারপরে ইন্ডিয়ান। তো তারা বলে যে তোদের ভিডিওতে, তোদের এই বাসগুলোতে মানে এত বেশি বাস দিয়ে মারে কেন, কালার উঠায় ফেলে। তো মূলত এগুলো হলো লোকাল বাস। তাদের তো বাংলা বুঝবে না, অসুবিধা নাই, আমি ওইটার সাথে এটা টাইপ করে দিব নে। তো লোকাল বাস হওয়ার কারণে এগুলাতে এরকম মানে নড়তে চায় না, এগুলার মাইরা মাইরা নড়ানো লাগে। দেখেন রাস্তার মাঝখানে দাঁড়ায় আছে রাজধানী সুপার সার্ভিস লিমিটেড, কিন্তু সুপারের কোনো নামগন্ধই নেই এই বাসের ভিতরে। আচ্ছা, তার পেটের ভিতরে কি, সে যেন গেঞ্জির ভিতরে কি ঢুকাইছে, যাই তার পিছন দিয়ে চলে যায়। দেখছেন রাস্তাটা ফাঁকা আছে, মূলত তারা করতেছিল কি, এই জায়গা থেকে যাত্রী উঠাইতেছে। এই যাত্রী উঠানোর কারণে রাস্তার ভিতরে প্রচুর পরিমাণে জ্যাম লেগে আছে।
এটাই হয় আসলে। একটু যদি শৃঙ্খলতার সাথে চলা যায় বাংলাদেশে, বিশ্বাস করেন বাংলাদেশের মতো এরকম রোড অন্যান্য দেশের চেয়ে বাজে রোড আছে। আপনারা যদি অন্যান্য কান্ট্রিগুলো দেখেন, ইভেন আপনি ফিলিপাইনের দিকে তাকান, ফিলিপাইন, ঠিক আছে, আপনি ফিলিপাইনের দিকে তাকান, ওই জায়গার রোডগুলা আরও বাজে একটা ক্যারেক্টার অবস্থা আছে। আমি দেখছি অনেক ভিডিওতে, আমার অনেক ফ্রেন্ড সার্কেল আছে, তারা আমার দেখাইছে। আমি একজনের সাথে আগে কাজ করতাম, ওই আমার ভিডিওটা দেখে, ওর নাম হলো জুদ। তো ওই ওর বাড়ির আশপাশে মেন রোড এগুলা ভিডিও করে আনছিল দেশে থেকে, তখন আমার দেখাইছিল ওদের ওইখানের অবস্থা আমাদের বাংলাদেশি রোডের থেকে আরও আরও খারাপ। এই যে দেখেন আমাদের এখানে আর কিছু থাকবে না থাক, দুইটা দুইটা করে 4 লেনের একটা রোড আছে, হ্যাঁ, রোডটা মোটামুটি ভাঙ্গা খারাপ যা থাকুক মিলে ঝিলে আমরা চলতে পারি। আর ওই জায়গায় একটুখানি মানে একবারে ছোট ছোট, পুরন ঢাকায় যদি কেউ ঢুকে থাকেন, হয়তো বা পুরন ঢাকার রাস্তাঘাট আপনারা সম্পর্কে জানেন, যারা পুরন ঢাকায় যান, কি ব্যাপার এরকম ভাবে রাইফেল উপরে লাগায় সেনাবাহিনীরা কোথায় যাচ্ছে? বাংলাদেশটায় এখন বর্তমানে একটা থই থই রই রই একটা অবস্থা চলতেছে, কোন সময় কোন জায়গায় ঝামেলা বেজে যায় তার কোনো ঠিক নাই। এই ঝামেলা ওই ঝামেলা, একটার পর একটা ঝামেলা আছেই। সে বড় রোডে আমি আগে মানে যখন ইউইতে ছিলাম তখন শুধু দেখতাম যে এই রিক্সাগুলোর ব্যাপারে অনেক কথা বলতো। বিশ্বাস করেন ভাই, আমি যখন 3.5 বছর আগে বাংলাদেশে আসছিলাম, আবার এই জায়গায় একটু জ্যাম, যাত্রী উঠাইতেছে, দাঁড়ায় যাত্রী উঠতেছে না, কিন্তু তারা দাঁড়ায় থাকবে, এটা হলো তাদের একটা সমস্যা। যদি একটু আগায় যায় বা আগায় যে একটু সাইড করে দাঁড়ায় তাইলে কিন্তু ভালো হয়। আবার যাত্রীরাও খারাপ আছে, যাত্রীরা যদি ইচ্ছা করে যে এই সামনে যে এক সাইড করে দাঁড়ায় থাকে, ওনারা যদি ওই জায়গায় দাঁড়ায় তাহলে বাসগুলো যাইতে বাধ্য না ওই জায়গাতে। তো আপনারা একটু পরিবেশটা ভালো রাখার জন্য এই কাজগুলো করতে পারেন, যে যেহেতু বাসগুলো দেখতেছেন আপনারা যেই জায়গায় দাঁড়ান ওই জায়গায় দাঁড়ায়, তো এর জন্য আপনারা একটু ফাঁকা জায়গায়, যে এরকম জায়গায় একটু ব্রেক করেন, এই জায়গায় দাঁড়ায় থাকেন। দাঁড়ায় থাকলে যাত্রী, আবার যাত্রী যদি দূরে দাঁড়ায় থাকে, বাসওয়ালাকে এই জায়গায় বাস খালি বাস নিয়ে বসে থাকবো নাকি? একটা ঝামেলা। গতিসীমা শেষ 40, কিন্তু আসলে এই জায়গায় গতি 40-এর 50-এর উপর উঠানো যায় না, পুরো রোডের ভিতরেই। ও দেখছেন দেখছেন, কথা বলতে বলতে কি একটা অবস্থা। এই অবস্থায় যদি হঠাৎ করে এক হাত দিয়ে হ্যান্ডেলটা ধরা থাকে, মনে করবেন আপনি রাস্তায় শোয়া ছাড়া আর কোনো উপায় নাই। এই যে সবগুলা অফিস, এগুলা হলো গার্মেন্টসগুলা, এগুলা ছুটি হয়ে যাবে। আমাদের এই সাইডে সাভারের ভিতরে গার্মেন্টসের পরিমাণ অনেক বেশি, রপ্তানির দিকে তো বলাই যায় না। তারপরে নবীনগর বলতে পারেন, প্রচুর পরিমাণে গার্মেন্টস ভাই। গার্মেন্টসের কারণে আমাদের পোশাক শিল্পটা আমাদের এই জায়গা থেকেই স্টার্ট। যারা বলে যে পোশাক শিল্প এটা অন্যান্য মানে বাংলাদেশের অন্যান্য ডিস্ট্রিক্টে এটা বেশি, আসলে এটা ভুল ধারণা। পোশাক শিল্পটা মেন উৎপন্ন হলো এই জায়গায়। আর চামড়া শিল্পর কথা যদি বলেন, চামড়া শিল্প মেন যেই জায়গাটা সেটা হলো হাজারীবাগ, যেটা এখন বর্তমানে হেমায়তপুরে ট্রান্সফার হয়ে গেছে আরও অনেক আগে, 2018 বা 17 এরকম দিকেই ট্রান্সফার হয়ে গেছে। কিছু কিছু কাঁচামালের ছিল ওই জায়গায়, চামড়ার কাঁচামালগুলা হাজারীবাগে, আমি জানি না এখন ওইটা আছে কি না, কিন্তু পুরোটা ট্রান্সফার হয়ে গেছে আপনার এখন হেমায়তপুরে। এখন আমি আছি সাভার ব্যাংক টাউন, রাস্তার ভিতরে মানুষ ময়লা ফালা রাখছিল, বাস যায় যায় এগুলা মানুষের জুতার সোল, তারপরে বাস যায় যায় এগুলা ডাবায় দিচ্ছে। এই যে এরকম ভাবে দৌড় দিলে আর কিছু লাগে না রাস্তায় শোয়ার জন্য। একটু সতর্ক হয়ে ওভারব্রিজটা দেওয়া আছে, একটু ওভারব্রিজ দিয়ে পার হয়ে গেলে কিন্তু বাস শেষ। মাঝে মাঝে নিজের কাছে ঘৃণা লাগে যে এদেরই মন মানসিকতা কতটুকু নিউজ, মানে এদের মন মানসিকতা কতটুকু নিচ হলে এই কাজগুলো করতে পারে। যদি হ্যাঁ, একটা কথা ছিল যে এখানে ওভারব্রিজ নাই, তো উপর দিয়ে মানে নিচ দিয়ে দৌড়াদৌড়ি করে যাই, তা না করে তারা নিচ দিয়ে মানে লাফালাফি শুরু যাইতেছে। এই অবস্থায় অনেক অ্যাক্সিডেন্ট হয়। ওই যে আপনারা ভিডিও স্টার্টের প্রথমেই দেখছেন ওই জায়গায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, নিশ্চিত ওই জায়গাটা ভুল আছে। আমাদের ওই জায়গার অ্যাক্সিডেন্টগুলো ভুলের মাধ্যমে অ্যাক্সিডেন্ট হয়, কিন্তু এরকম ভুল কোনটা করবেন যেটা নিজের জীবন আপনি জানেন যে আপনার জন্য ভুল, সেই ভুলটা আপনি করতেছেন। এই যে ওনারা ময়লা নিয়ে গেতেছে, ভালো কথা, ময়লার উপর একটা যদি কাপড় দিয়ে বা ঝালি যেগুলো আছে এগুলো যদি দিয়ে ময়লাটা নিয়ে যেত রাস্তা দিয়ে, বাতাসে এই পলিথিন বর্জ্যগুলো রাস্তার ভিতরে পড়ে থাকতো না। কিন্তু তারা কি করছে, তারা ময়লাটাকে এইভাবে নিয়ে যেতেছে অর্ধেক রাস্তায়, যে দেখেন কত পোটলা পড়ে আছে, অর্ধেক ময়লা রাস্তায় পড়ে আছে। আপনি কি মনে করেন যে এই ময়লাগুলা বাইরের থেকে লোক এসে ফেলাই দিছে? দেখেন আশপাশে কোনো বাড়িঘর নাই, গার্মেন্টস শুধু। তো এই জায়গায় এই ময়লার পোটলাগুলা রাস্তার ভিতরে কীভাবে পড়ে থাকে ভাই? একটা মানুষ যদি বাস থেকেও ফেলে, কিন্তু এরকম ময়লার পোটলা হয়ে থাকে, সে চিপসের প্যাকেট ফেলবে, পানির বোতল ফেলবে, এই তো, তাই না? এটা আসলে আমাদের একটা রুচিবোধের একটা সমস্যা আছে। আচ্ছা, সে হাত দেখাইছে। এখানে ময়লার কাজ করতেছেন, তারা একটু চাইলে নেটটা বা তেরপল কিছু একটা ইউজ করেন, এতে হয় কি যে অন্য মানুষের ক্ষতি হয় না। এটা একটা ভালো কাজ। কিভাবে দেখেন, রাস্তা থেকে একটা যেরকম ময়লাদায়ক মানে কষ্টদায়ক বস্তু বলতে সেটা যেটা হইতে পারে, ময়লা বা ইট পাথর যেটাই হোক, কষ্টদায়ক মানে আপনি মনে করতেছেন যে এটার উপর দেখা গেলে একটা দুর্ঘটনা হইতে পারে বা একটা কিছু হইতে পারে,
যে যেই লোকটা যাবে সে তার কষ্ট হইতে পারে। এরকম কষ্টদায়ক কোনো বস্তু যদি আপনি এটা সরায় ফেলেন, এটা কিন্তু আপনার সওয়াব আছে। তো এই বস্তুটা যাতে আপনার থেকেও না পড়ে, এটা যদি আপনি সেভ মতে চলেন, এটার জন্য আপনি কিছু পাবেন, এটা মনে রাখেন। তো অন্তত ইহকালেও লাভ হইলো, পরকালেও লাভ হইলো। তো এই কাজের জন্য অন্তত হইলেও একটু তেরপাল বা কিছু একটা ইউজ করেন। আপনারা যারা এই লাইনে ময়লা টানাটানি করেন, একটু ভালো হয় মানুষের জন্য।